কল্পনা করুন এমন এক ব্যক্তির কথা যার বন্ধু তালিকায় ছিল আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবার। কিন্তু এই জৌলুসের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। জেফ্রি এপস্টাইন, যিনি শুধু একজন বিলিয়নিয়ার ছিলেন না, ছিলেন আধুনিক সময়ের এক কুখ্যাত মানব পাচারকারী। তিনি তৈরি করেছিলেন এক পিরামিড অব অ্যাবিউজ, যেখানে অসহায় তরুণীদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হতো এবং পরবর্তীতে তাদের দিয়েই প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার এক বিশাল চক্র চালানো হতো। 2024 সালের ভাইরাল হওয়া 900 পৃষ্ঠার গোপন নথিতে যখন বিল ক্লিন্টন, বিল গেটস এবং প্রিন্স অ্যান্ড্রুর মতো নামগুলো বেরিয়ে এলো, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিশাল অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা? কারা তাকে ছায়া দিয়ে রক্ষা করেছিল বছরের পর বছর? আর কেনই বা জেলের কঠোর পাহারার মধ্যে তার রহস্যময় মৃত্যু হলো? জেফ্রি এপস্টাইনের সেই জিরো থেকে বিলিয়নিয়ার হওয়া এবং তার অন্ধকার সাম্রাজ্যের পতনের পূর্ণাঙ্গ ইতিহাস আজকে জানব কিভাবে হয়েছে চ্যানেলের এই পর্বে। আজকে আমরা জানব উত্থান রহস্য, শিক্ষক থেকে ওয়াল স্ট্রিট, অদৃশ্য হাত, লেসলি ওয়েক্সনার কানেকশন, শ্যাডো গেম, সিআইএ ও মোসাদ লিঙ্ক, আধুনিক দাসত্ব, লোলিটা এক্সপ্রেসের রুট, বিস্ফোরক তালিকা, কার কার সাথে হাত ছিল, ভাইরাল ফাইলস, 2024-এর গোপন নথিপত্র, লিটল সেন্ট জেমস, দ্বীপের অন্ধকার মন্দির, রাজনৈতিক দাবা, বর্তমান প্রেক্ষাপট, আইনি ঢাল, 2008 সালের কালো চুক্তি, রহস্যময় মৃত্যু, জেফারির শেষ অধ্যায়। জেফ্রি এপস্টাইনের উত্থান কোনো সাধারণ সফলতার গল্প নয়, এটি ছিল ক্ষমতার এক অদ্ভুত সমীকরণ। 1974 সালে কোনো প্রথাগত ডিগ্রি ছাড়াই তিনি ম্যানহাটানের সবচেয়ে অভিজাত স্কুল ডাল্টনে গণিতের শিক্ষক হিসাবে যোগ দেন। কিন্তু একজন সাধারণ শিক্ষক হয়েও তার চলাফেরা ছিল রাজকীয়। রহস্যের গভীরতা বাড়ে যখন জানা যায় সেই স্কুলের হেডমাস্টার ছিলেন ডোনাল্ড বার। এই ডোনাল্ড বার ছিলেন সিআইএর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং তার ছেলেই ছিলেন উইলিয়াম বার, যিনি পরবর্তীতে আমেরিকার অ্যাটর্নি জেনারেল হিসাবে এপস্টাইনের পুরো আইনি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছিলেন। মাত্র 2 বছর শিক্ষকতা করার পর এপস্টাইন সরাসরি প্রবেশ করেন ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়াল স্টার্নসে। কোনো ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়াই তিনি কিভাবে এত দ্রুত ক্লায়েন্টদের কোটি কোটি ডলারের সম্পদ নিয়ন্ত্রণ করতে শুরু করলেন তা আজও এক বিশাল প্রশ্ন। অদৃশ্য হাত, লেসলি ওয়েক্সনার কানেকশন। এপস্টাইনের জীবনের মোড় ঘুরে যায় যখন তার পরিচয় হয় ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক এবং মাল্টি বিলিয়নিয়ার লেসলি ওয়েক্সনারের সাথে। ওয়েক্সনার ছিলেন এপস্টাইনের একমাত্র অফিসিয়াল ক্লায়েন্ট, কিন্তু তাদের সম্পর্ক ছিল সাধারণ মানি ম্যানেজারের চেয়েও অনেক বেশি। ওয়েক্সনার এপস্টাইনকে তার সম্পূর্ণ সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি বা সর্বময় ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। এর মানে হলো ওয়েক্সনারের কোটি কোটি ডলার কোথায় খরচ হবে তা ঠিক করতেন এপস্টাইন। শুধু তাই নয়, নিউ ইয়র্কের 71 নম্বর রাস্তার সেই বিশাল রাজপ্রাসাদটি যা একসময় ওয়েক্সনারের ছিল, সেটি তিনি এপস্টাইনকে কোনো মূল্য ছাড়াই দিয়ে দেন। কেন একজন বিলিয়নিয়ার তার সব চাবিকাঠি এপস্টাইনের হাতে তুলে দিলেন? অভিযোগ আছে ওয়েক্সনারের ব্যক্তিগত জীবনের এমন কিছু গোপনীয়তা এপস্টাইনের হাতে ছিল যা দিয়ে তিনি ওয়েক্সনারকে ব্ল্যাকমেইল করতেন। শ্যাডো গেম, সিআইএ ও মোসাদ লিঙ্ক। এপস্টাইন কি শুধুই একজন অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন কোনো বড় রাজনৈতিক খেলার ঘুঁটি? তার পার্টনার গিসলেন ম্যাক্সওয়েলের পারিবারিক ইতিহাস এই সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। গিসলেনের বাবা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন ব্রিটিশ মিডিয়া মোগল এবং তার মৃত্যু আজও এক অমীমাংসিত রহস্য। দাবি করা হয় রবার্ট ম্যাক্সওয়েল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। এপস্টাইনের বাড়িতে থাকা গোপন ক্যামেরা এবং রেকর্ডিং ডিভাইসগুলো শুধু তার শখ ছিল না, বরং সেগুলো ছিল বিশ্ব নেতাদের ফাঁদে ফেলার হাতিয়ার। অনেক গোয়েন্দা বিশেষজ্ঞ মনে করেন এপস্টাইন আসলে প্রভাবশালীদের হানি ট্র্যাপ বিছিয়ে তাদের দুর্বল মুহূর্তগুলো রেকর্ড করতেন এবং সেই ফুটেজ সরবরাহ করে নিজের সুরক্ষা নিশ্চিত করতেন। আধুনিক দাসত্ব, লোলিটা এক্সপ্রেসের রুট। এপস্টাইন এবং গিসলেন ম্যাক্সওয়েল মিলে গড়ে তুলেছিলেন এক আধুনিক দাসত্বের সাম্রাজ্য। তাদের লক্ষ্যবস্তু ছিল আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং মানসিকভাবে ভেঙে পড়া তরুণীরা। গিসলেন নিজে মাদার ফিগার সেজে মেয়েদের কাছে যেতেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। একবার তারা জালে আটকা পড়লে শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। একে বলা হতো
পিরামিড অব অ্যাবিউজ। প্রতিটি মেয়েকে বাধ্য করা হতো আরও নতুন মেয়ে নিয়ে আসতে। যারা বেশি মেয়ে আনতে পারত তাদের বেশি টাকা এবং সুবিধা দেওয়া হতো। তাদের এই মানব পাচারের প্রধান বাহন ছিল এপস্টাইনের প্রাইভেট বিমান লোলিটা এক্সপ্রেস, যেখানে প্রতিটি মুহূর্ত গোপন ক্যামেরায় রেকর্ড করা হতো। জনতার গর্জন, ন্যায়ের লড়াই ও আন্দোলন। ক্ষমতার দম্ভে যখন সব আদালত অন্ধ ছিল, তখন জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। 2008 সালে যখন এপস্টাইনকে নামমাত্র 13 মাসের জেল এবং দিনে জেলের বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয়, তখন সাধারণ মানুষ বুঝতে পারে বিচার ব্যবস্থা কতটা বিকৃত। কিন্তু সত্যকে কতক্ষণ চেপে রাখা যায়? ভিকটিম ভার্জিনিয়া জুফ্রি এবং কর্টনি ওয়াইল্ডের মতো সাহসী নারীরা যখন জনসমক্ষে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন, তখন শুরু হয় সারভাইভার্স মুভমেন্ট। বিশেষ করে জুলি কে ব্রাউন যখন একের পর এক রিপোর্ট ছাপাতে শুরু করেন, তখন সারা পৃথিবীর মানুষ ক্ষোভে ফেটে ওঠে। এই মানুষের আন্দোলনের কারণেই প্রশাসন বাধ্য হয় পুরনো ফাইলগুলো আবার খুলতে, এবং 2019 সালে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক তালিকা। কার কার সাথে হাত ছিল? এপস্টাইনের জাল কতটা গভীরে ছড়িয়েছিল বুঝতে হলে তার ঘনিষ্ঠদের তালিকার দিকে তাকাতে হবে। নথিপত্র অনুযায়ী তার সাথে সরাসরি যোগাযোগ ছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের, যিনি লোলিটা এক্সপ্রেসে 26 বারের বেশি সফর করেছিলেন। তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাকে 90-এর দশকে এপস্টাইনের সাথে বহুবার দেখা গেছে। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, যার বিরুদ্ধে সরাসরি নির্যাতনের অভিযোগ ওঠে। প্রযুক্তির বড়পুত্র বিল গেটস, যিনি সাজাপ্রাপ্ত হওয়ার পরেও এপস্টাইনের সাথে একাধিকবার বৈঠক করেছেন। এছাড়াও তালিকায় ছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম। প্রশ্ন জাগে, এই মহাতারকারা কি শুধুই অতিথি ছিলেন, নাকি তারা এপস্টাইনের ব্ল্যাকমেইল চক্রের অংশ হয়ে পড়েছিলেন? ভাইরাল ফাইলস। 2024-এর গোপন নথিপত্র। 2024 সালের জানুয়ারিতে যখন আদালতের নির্দেশে 900 পৃষ্ঠার গোপন নথি উন্মুক্ত করা হলো, তখন সারা বিশ্বে রীতিমতো ডিজিটাল ভূমিকম্প শুরু হয়। সেখানে বিল ক্লিন্টনকে ডো 36 ছদ্মনামে বারবার উল্লেখ করা হয়েছে। নথিতে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম। নথিতে থাকা একটি ইমেল থেকে জানা যায় এপস্টাইন হকিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো চাপা ধাপতে টাকা খরচ করতে চেয়েছিলেন। এছাড়াও লিওনার্দো ডিক্যাপ্রিও, কেভিন স্পেসি এবং জাদুকর ডেভিড কপারফিল্ডের নামও নথিতে ছিল। যদিও নথিতে নাম থাকা মানেই সবাই অপরাধী নন, কিন্তু এই প্রভাবশালীরা কেন একজন প্রমাণিত অপরাধীর সাথে যোগাযোগ রেখেছিলেন তার ব্যাখ্যা আজও মেলেনি। লিটল সেন্ট জেমস দ্বীপের অন্ধকার মন্দির। ইউএস ভার্জিন আইল্যান্ডসের নির্জনতায় অবস্থিত লিটল সেন্ট জেমস দ্বীপটি ছিল এপস্টাইনের প্রাইভেট স্বর্গ এবং ভিকটিমদের জন্য জীবন্ত নরক। এই দ্বীপের সবচেয়ে রহস্যময় অংশ হল পাহাড়ের উপর থাকা সেই নীল বাদামি মন্দির। এই মন্দিরের কোনো সিঁড়ি ছিল না, ছিল শুধু একটি বড় দরজা যা সব সময় তালাবদ্ধ ছিল। ইনভেস্টিগেটরদের মতে এটি ছিল মাটির নিচের বিশাল কোনো ল্যাবের যাওয়ার গোপন প্রবেশপথ। এপস্টাইন নিজেকে ট্রান্সহিউম্যানিস্ট হিসাবে ভাবতেন। তিনি চেয়েছিলেন প্রযুক্তির মাধ্যমে মানুষের মৃত্যু রোধ করতে এবং তার নিজের ডিএনএ দিয়ে এক নতুন সুপার হিউম্যান রেস তৈরি করতে। বিল গেটসের সাথে তার সম্পর্ক মেলিন্ডা গেটসকে এতটা আতঙ্কিত করেছিল যে তিনি ডিভোর্স নিতে বাধ্য হন। রাজনৈতিক দাবা, বর্তমান প্রেক্ষাপট। এপস্টাইন কেসটি এখন বিশ্ব রাজনীতির একটি বিশাল হাতিয়ার। 2024 সালের মার্কিন নির্বাচন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি রাজনৈতিক সভায় এপস্টাইন ফাইলসের প্রসঙ্গ উঠে আসছে। ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে সব গোপন নথি সম্পূর্ণ উন্মোচন করবেন। অন্যদিকে ডেমোক্র্যাট শিবিরের নেতাদের নাম বারবার আসায় রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়েছে। রাজনীতিবিদরা কি সত্যি বিচার চান, নাকি একে অপরকে কাদা ছোড়াছুড়ির জন্য এই নামগুলো ব্যবহার করছেন? এমনকি জেপি মর্গান এবং ডয়চে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো এপস্টাইনের অর্থ লেনদেনে সহায়তা করার দায়ে কোটি কোটি ডলার জরিমানা দিচ্ছে। এপস্টাইন মারা গেলেও তার বিছিয়ে যাওয়া জালের প্রভাব আজও বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কম্পন সৃষ্টি করছে। আইনি ঢাল। 2008 সালের কালো চুক্তি। 2008 সাল ছিল এপস্টাইন কাহিনীর সবচেয়ে অন্ধকার মোড়। ফ্লোরিডায় একের পর এক ভিকটিম সামনে আসার পর সবাই ভেবেছিল এবার বুঝি তার পতন আসন্ন। কিন্তু এখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আইনি সমঝোতা।
তৎকালীন ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার আকোস্তা এপস্টাইনের সাথে একটি নন প্রসিকিউশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেন, যার মাধ্যমে এপস্টাইন ফেডারেল চার্জ থেকে সম্পূর্ণ রেহাই পেয়ে যায়। বিনিময়ে সে স্বীকার করে নেয় কেবল একটি অঙ্গরাজ্য স্তরের অপরাধ। সাজা হিসেবে দেওয়া হয় মাত্র 13 মাসের জেল, যেখানে তাকে দিনে 6 দিন জেলের বাইরে গিয়ে নিজের অফিসে কাজ করার অনুমতিও দেওয়া হয়েছিল। ভিকটিমদের এই চুক্তির কথা জানানোই হয়নি। পরবর্তীতে আকোস্তা স্বীকার করেন তাকে বলা হয়েছিল এপস্টাইন ইন্টেলিজেন্সের সম্পদ, তাকে স্পর্শ করা যাবে না। এই এক চুক্তি এপস্টাইনকে আরও 1 দশক ধরে তার অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে দেয়। রহস্যময় মৃত্যু, জেফারির শেষ অধ্যায়। 10ই অগস্ট 2019 ম্যানহ্যাটনের অত্যন্ত সুরক্ষিত জেলে এপস্টাইন মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর মাত্র 52 ঘন্টা আগে তিনি তার $570 মিলিয়ন তার সম্পদ একটি ট্রাস্টে পাঠিয়ে দেন। সেই রাতে সিসিটিভি অকেজো ছিল এবং পাহারাদাররা রহস্যজনকভাবে ঘুমিয়ে পড়েছিলেন। ময়নাতদন্তে তার গলার হাড়ের ভাঙন ছিল হত্যার স্পষ্ট লক্ষণ। ইন্টারনেটে ঝড় ওঠে এক নতুন স্লোগানে, এপস্টিন ডিডেন্ট কিল হিমসেলফ। তিনি কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হলো যাতে প্রভাবশালী বন্ধুদের নাম চিরতরে গোপন থাকে? ক্ষমতার এই অন্ধকার খেলায় সত্য হয়তো কোনোদিন পূর্ণাঙ্গভাবে সামনে আসবে না। জেফ্রি এপস্টাইনের কাহিনী ইতিহাসে এক অমীমাংসিত কলঙ্ক হয়েই থেকে যাবে। এমন ভিডিও দেখতে চাইলে কিভাবে হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।